This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আমি আত্রী আপনাদের সঙ্গে। আগামীকাল এসএসসির অভিযান, আর সেই অভিযানে কি অশান্তি ছক আছে? পুলিশ এমনটাই দাবি করছে যে হ্যাঁ, অশান্তি ছক আছে। চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে এই বিস্ফোরক দাবি করেছে বিধাননগর পুলিশ। আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের আছে। পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমার কথা একটা অডিও ক্লিপে আছে, এমনটাই দাবি বিধাননগর পুলিশের। শুনুন। আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। কালকের যে তথাকথিত আন্দোলনের কথা ওরা বলেছে, সেটার মধ্যেই করার কথা বলা হচ্ছে। এখানে আপনারা শুনে থাকবেন যে বলা হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব, শুধু পাথর নয় পেট্রোল নিয়ে যাব, পুলিশকে বোম মারব, শুধু পুলিশ নয় আরও সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারব, শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেব বা জ্বালিয়ে দেব, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি, এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। পুলিশ কি পদক্ষেপ করছে আগামীকালের জন্য সেটা আপনারা শুনলেন, এবং পুলিশ যেটা দাবি করছে যে একটা অডিও ক্লিপ থেকেই তারা এগুলো জানতে পেরেছেন যে এই হিংসাত্মক আন্দোলন করা হবে আগামীকাল এসএসসি অভিযানে। সেই অডিও ক্লিপ এবার আপনাদের শোনাবো, যেটা পুলিশ যার ভিত্তিতে এই দাবি করছে। শুনুন। সত্যি বলছি, আমার যেটা করবা একটা করে একটি সাত তালা থেকে নিয়ে যান, বড় বড় সারা পুলিশ মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো না। মাসশালাকে বলবো তো একবার মেরেই দেবো একটা, বুঝলো তো? মাসশালাকে মারলে গোটা কলকাতা চলবে, বুঝলো তো? যে এরকম পুলিশ করবে গোটা কলকাতা চলবে। হ্যাঁ, যে এরকম সবাই মারতে লাগবে, সবাই মারতে লাগবে, সবাই যাবো, আর সবাই কঠিন মার দেবো মুখের ভাই, কঠিন মার দেবো। আমি তো সবার আগে একবারে রক্ত করেছি আমার। পাথর না, পেট্রোলও তালা বোতল করে নিয়ে যেতে হবে। 500 বোতল করে পেট্রোল নিয়ে পেট্রোল আর দেশলাই বাইরে সুবিধা। আর পুলিশ দাবি করছে এই দুজনের মধ্যে যে কথা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে সুমন বিশ্বাস, যিনি শিক্ষক আন্দোলনের নেতা। সুমন বিশ্বাস, তার সঙ্গে যখন আমরা কথা বলি তিনি এই সমস্ত বিষয়ের সঙ্গে যে তার কোনো যোগ নেই এটা বলেন এই অভিযোগ মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এটা তার কণ্ঠ নয়। কি বলেছেন শুনুন। সুবল সোরেনের হত্যার যখন বিচার চাইছি, তখন ভয়ে লেজ গুটিয়ে ষড়যন্ত্র করে আমাকে জেলে পড়ার জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে মাত্র। যারা ওইসব হুমকি টুমকি কল এটা ওটা মিথ্যা চিত্তা বুলেট টুলেট কি সব বোমা টোমা এইসব বলছে, পুলিশ প্রশাসন কি অকেজো? SBIB কি মরে গেছে? তদন্ত করে তাদের গ্যারেজ করে দিক না, তার সাথে আমাদের আন্দোলনে কি সম্পর্ক? সব সরকারের চাল। অবশ্যই আগামীকালের এই অভিযানে ঠিক কি কি হয় সেদিকে অবশ্যই নজর থাকছে। আর তার মধ্যে আজকের এই পুলিশের দাবিকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া কি উঠে এসেছে আপনাদের শোনাবো। কে কি বলছেন শুনুন। যে কোনো ভাবে চক্রান্ত করছে সরকারের সঙ্গে মিলে এই স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদকে বাজেয়াপ্ত করবার জন্য। তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করেছে,
চাকরি চোরদের বাঁচানোর জন্য মানুষের দেহ করের টাকা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ব্যয় করেছে, তিরস্কৃত হয়েছে, বিভিন্ন সময় পরাজিত হয়েছে। এখন যাদের মেধা প্রতারিত হয়েছে তারা প্রতিবাদ করবে, সেই প্রতিবাদকে তারা ধ্বংস করতে চায়, তার জন্য পুলিশকে দিয়ে এসব করা। পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করো না, পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করো না, মিথ্যার উপর ব্যবস্থা জারি আছে। বক্তব্যটা আপনারা ভালো করে যদি শোনেন দেখবেন শেষ করার আগে তিনি বলছেন আমাদের সব আন্দোলনের সঙ্গে পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশ যখন সহযোগিতার কথা বলে যেগুলো বলবে সেগুলো কি এরা শুনে চলবেন, নাকি ব্যারিকেড ভাঙবেন, ব্যারিকেড টপকাবেন? এসব অবাস্তব কথা তো এদের মুখে শুনেছি এর আগে। তারপরে বোমা কোনো ব্যাপারই নয় এদের জন্য। এরা একদল হুলিগান, শিক্ষিত বলে তারা হুলিগানস হতে পারে না, আমরা বিশ্বাস করি না। ভোট চুরি হচ্ছে এই অভিযোগ বিরোধীদের। এবার পাল্টা চ্যালেঞ্জ করল নির্বাচন কমিশন। ভোট চুরি করতেই এসআইআর বলে মিথ্যে অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ কমিশনের ঘাড়ে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে। মিথ্যে অভিযোগে ভয় পায় না কমিশন। নাম না করে রাহুল গান্ধীকে নিশানা নির্বাচন কমিশনের। 20 लाख से भी अधिक प्रत्याशियों के पोलिंग एजेंट्स चुनाव के लिए कार्य करते हैं। इतने सारे लोगों के समक्ष इतनी पारदर्शी प्रक्रिया में क्या कोई भी मतदाता वोट की चोरी कर सकता है? कुछ मतदाताओं द्वारा दोहरे मतदान के आरोप लगाए गए, सबूत मांगने पर जवाब नहीं मिला। ऐसे मिथ्या आरोपों से न तो चुनाव आयोग डरता है और न ही कोई मतदाता। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर, बुजुर्ग, महिला, युवा सहित सभी वर्गों और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। जस्ट बिफोर 1 ईयर, 1 साल पहले 26 में इसी वोटर लिस्ट पे जीत के मोदी जी प्रधानमंत्री बने, तो पहले वो रेजिग्नेशन दे दे। ये बात हम दिल्ली में भी बोले थे पार्लियामेंट के सामने कि वो रेजिग्नेशन दे दे, तो बिहार और बांग्ला का असेंबली इलेक्शन और पूरा देश की पार्लियामेंट इलेक्शन एक साथ बनेगा एसआईआर के बाद। ये चैलेंज इलेक्शन कमीशन अगर लेना चाहे तो कोई प्रॉब्लम नहीं कि आधार कार्ड की मान्यता देते हुए ये जो एसआईआर वाले जो इशू इलेक्शन कमीशन बनाने का कोशिश कर रहे थे, शायद वो नहीं कर पाएंगे। हम गुजारिश करेंगे जैसे वो बोले हैं ऐसे स्वशासित संस्था की तरह कॉन्स्टिट्यूशनली वो बिहेव करे तो बहुत बढ़िया। বিহারে তো লোকে দেখেছে, সুপ্রিম কোর্ট তো কানমালা দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট বিভ্রান্ত কেন বললো আধার পরিচয় মানা যাবে না, এখন কেন মানছে? আর যে কেন বললো যে লিস্টটা টাঙিয়ে দাও? ট্রান্সপারেন্সি থাকা উচিত। তো তুমি যাই করো আইন মোতাবেক করবে। এই যে বাংলাভাষী মানেই হচ্ছে তাড়ি দেওয়া হবে, আরে তো একটা দেশে আইন আছে, তো আইনের শাসন থাকবে। তো আজকে আইনের শাসনই প্রশ্ন মুখে সম্মুখীন হয়েছে। বিরোধীরা তাদের অভিযোগে একেবারে অনার হয়ে রয়েছে। আর উল্লেখযোগ্য, আজকেই বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করেছেন রাহুল আর তেজস্বী। 16 দিনে প্রায় 1300 কিলোমিটার যাত্রা শেষ হবে 1 সেপ্টেম্বর। আর সেই সভায় মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী। বিহারে এসআইআর যে খসড়া তালিকায় 65 লক্ষ নাম বাদ গিয়েছে কমিশনের, তার জন্য তারা বিরোধিতা করছেন। বাদ যাওয়ার কারণ সহ নামের যে তালিকা সেটা প্রকাশের নির্দেশও দিয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট।
कि लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। लोकसभा में और विधानसभा में 1 करोड़ वोटरों का फर्क था। और भाई और बहनों, जहां भी ये नए वोटर आए वहां पर बीजेपी का गठबंधन जीता। हमारा 1 वोट कम नहीं हुआ। हमारे गठबंधन को जितने वोट लोकसभा में मिले उतने ही वोट हमें विधानसभा में मिले। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले और वो चुनाव जीते। हमने शिकायत की, इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। দেখুন, ভারত জোড়ো যাত্রার পরে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। তো রাহুল তেজস্বী আবার এক বিহার যাত্রা করতে পারেন, তাতে ভারতীয় জনতা পার্টির সরকার আগামী নভেম্বর ডিসেম্বরে বিহারে প্রতিষ্ঠা পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে কারণে তারা যাত্রাটি করছেন, ভোটার লিস্টের গোলমাল, যে 65 লক্ষ নাম বাদ গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, ভারতের নির্বাচন কমিশন এখন সার্চেবল টেকনোলজির মাধ্যমে অর্থাৎ এপিক কার্ড দিয়ে সেই ভোটারদের খোঁজ পাওয়া যাবে। আমার মনে হয় যাত্রার বদলে তারা বাড়িতে বসে এখন এই 65 লক্ষের মধ্যে কতজন বৈধ ভোটার আছে সেই কাজটা করুন। তাহলে সুপ্রিম কোর্টে বা বাকি অন্য জায়গায় যে লড়াইটা করছিলেন তার একটা প্রামাণিকতা বা প্রামাণ্যতা প্রমাণ পাবে। কিন্তু যাত্রা করে এই 65 লক্ষ যারা নাম বাদ গেছে তাদের নাম কি ভোটার লিস্টে তোলা যাবে? বিহারে এসআইআর নিয়ে ব্যাপক চর্চা চলছে, তার মধ্যেই প্রশ্ন বারবার উঠেছে যে বাংলায় কবে এসআইআর। আজকে নির্বাচন কমিশন তার সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের উত্তরে জানান যে হ্যাঁ হবে, তবে আলোচনা করে সঠিক সময়ে জানানো হবে। সাংবাদিক বৈঠকে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ভারতের নাগরিকরাই সাংসদ বিধায়ক পদে লড়তে পারবে, কথাও তারা বলেন। কোনো বাংলাদেশি বা নেপালি সাংসদ বা বিধায়ক পদে লড়তে পারবে না, সেই বার্তাও আরো একবার স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। एक सवाल यह था कि कितने नेपालीज हैं और कितने बांग्लादेशीज। पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है। किसी और कोई अधिकार, किसी और देश के नागरिक को यह अधिकार प्राप्त नहीं है। अगर ऐसे लोगों ने इन्यूमरेशन फॉर्म भरा है तो एसआईआर की प्रक्रिया में अपनी पात्रता सिद्ध करने के लिए कुछ दस्तावेज भी मांगे गए, जिनकी गहन जांच 30 सितंबर तक होनी है। और ऐसे केस में जो ऐसे लोग हैं जो कि हमारे देश के नहीं हैं, गहन जांच के दौरान वो पाए जाएंगे और निश्चित तौर से उनका वोट नहीं बनेगा। পশ্চিমবঙ্গে আমাদের ডিমান্ড নো এসআইআর নো ইলেকশন। ইলেকশন যে প্রথম হচ্ছে ভোটার লিস্ট যদি সাফ সুতরা না হয় ইলেকশন কখনো ফেয়ার হতে পারে না। তাই ইলেকশন কমিশনকে প্রথমেই বিহারের মতো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা করতে হবে, যেখানে কোনো মৃতর নাম থাকবে না, যেখানে ডবল এন্ট্রি থাকবে না, যেখানে ফেক ভোটার থাকবে না, যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীর নাম থাকবে না। ইলেকশন কমিশন তো পরিষ্কার করে বোঝাই যাচ্ছে যে দে বিকেম দ্য অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল হয়ে গেছে। রাজ্যপাল যেমন হয়েছে, কখনো কখনো দেখতে পাচ্ছি আমরা বিচার ব্যবস্থাও দায়ী হয়ে যাচ্ছে। যাই হোক, যেটাই হোক না কেন
যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সেই কথাই বলবো, কারণ দলের নেত্রী যা বলেছেন সেটাই আমরা বলতে চাই যে আমরা আমাদের রাজ্যে একজনও বৈধ ভোটারকে বাদ দিতে দেবো না। রোহিঙ্গা সহ তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে বুলডোজারে করে গোজারাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সন্দেশখালী তৃণমূল নেতাদের মারধরের নিদান বিজেপির সংখ্যালঘু সেলের নেতা কাশেম আলীর। এসআইআরও হোক, আমাদের এসআইআর নিয়ে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতীয় হিন্দু, আমরা আছি থাকবো। আমাদের এই পরম্পরা, আমাদের ভালোবাসা মমতা ব্যানার্জি কেড়ে নিতে পারবে না। মমতা ব্যানার্জি ভোট বৈতরণী পার হওয়ার জন্য পাড়ায় পাড়ায় উস্কানি দিচ্ছে। রোহিঙ্গা যদি চিহ্নিত হয় বা এসআইআরও তাদের নাম বাদ যায়, আর যে তৃণমূল কংগ্রেসের নেতারা নেতৃত্বরা যারা ভোট ব্যাংক হিসেবে ওদের ব্যবহার করেছে, ওদের আশ্রয় দিলে তাদের বাংলার মানুষ তথা সন্দেশখালীর মানুষ গাছে পোস্টারে বেঁধে রাখবে, জল বিচ্যুতিও লাগাবে। আর এসআইআরও হবার পরে রোহিঙ্গাদের নিয়ে ওই বাংলাদেশের বর্ডারে ঘোজাডাঙ্গায় যাব, গিয়ে জেসিবি করে ওপারে ইউনিসের কাছে পাঠাবো। ছাড়া কিছু নেই, মানুষকে সন্ত্রাস তৈরি করার জন্যই কথাগুলো বলছে। আসলে বিজেপির পায়ের তলায় মাটি নেই। এই তো উস্কানিমূলক মন্তব্য, এগুলো একদম সন্দেশকারী মানুষ বরদাস্ত করবে না। রোহিঙ্গা তো বাংলাদেশ সীমান্ত বিএসএফ দেখে, বাংলাদেশ সীমান্ত বিএসএফ দেখে। যদি রোহিঙ্গা আসে, তারা যদি ঢোকায় দিলে রোহিঙ্গা আসবে, কিন্তু সন্দেশকালী কোনো রোহিঙ্গা নেই। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক। জগদীপ ধনখড়ের পর বিজেপির পরবর্তী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কে ঠিক হবে এই বৈঠকে। দিল্লিতে দলের সদর দফতরে জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH